প্রিয় দর্শক, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের সাপ্তাহিক আয়োজন ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠান। সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। দর্শক, একটি দেশের রিজার্ভ সেটি নানাভাবে যেরকম সেই রিজার্ভের যে পরিমাণ সেটি যেরকম বাড়ে, আবার সেই রিজার্ভ কিন্তু ওই দেশের যে অর্থনৈতিক যে ভিত্তি কিংবা যে কোনো সময় দেশের যে অবস্থা ধরে রাখা, মানুষের এবং রাষ্ট্রের প্রয়োজন পূরণ করার ক্ষেত্রে একটি শক্তিশালী উপায় কিন্তু দেশের রিজার্ভ। বাংলাদেশের প্রসঙ্গ নিয়ে যদি আমরা বলি, বাংলাদেশের রিজার্ভ এখন কি অবস্থায় আছে এবং গত 3 বছর কিংবা গত বছরগুলোতে যেভাবে রিজার্ভের পরিমাণ বেড়েছে কিংবা এই রিজার্ভ নিয়ে নানা ধরনের গুজবও কিন্তু আমরা শুনেছি। আবার এটি মানুষ সেই গুজবের প্রসঙ্গগুলো যাচাই বাছাই না করে অনেক সময় বিশ্বাস করে, তার প্রেক্ষাপটে মন্তব্য বা প্রতিক্রিয়া ব্যক্ত করে, সেই অবস্থাগুলোও কিন্তু আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আজকে এমন একজন সম্মানিত আলোচককে আমরা আমন্ত্রণ জানিয়েছি যিনি এই বিষয়টি নিয়ে কাজ করেন এবং একটি দেশের রিজার্ভ কিভাবে বাড়ানো যায়, সেই বাড়ানো যে রিজার্ভে কিভাবে স্থিতিশীলতা নিশ্চিত করা যায় এবং কি ধরনের পদক্ষেপগুলো গ্রহণ করলে বাংলাদেশের রিজার্ভ আরও বেশি বাড়বে এবং সেটি দেশ এবং দেশের অর্থনীতি এবং মানুষের সকলের জন্য একটি নিরাপত্তার রক্ষা কবচ হিসাবে কাজ করবে, তারই সূত্র ধরে আজকের আলোচনার শিরোনাম দেশের রিজার্ভ, বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ কর্মপন্থা। এ বিষয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন ব্যাংকার্স ক্লাব অব বাংলাদেশ লিমিটেডের সম্মানিত প্রেসিডেন্ট ডক্টর মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন। আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। ডক্টর ইমতিয়াজ উদ্দিন, শুরুতেই এটা দিয়ে আমরা আলোচনাটা শুরু করতে চাই, সেটি হচ্ছে যে বর্তমানে দেশের যে রিজার্ভ এটা এখন কি অবস্থায় আছে? 24 অগাস্টের পরে নতুন বাংলাদেশে যখন পাই তখন বাংলাদেশের রিজার্ভ গ্রাজুয়ালি কম ছিল, বাট রিসেন্টলি আমরা দেখতে পেলাম যে রিজার্ভ তো দুভাবেই আমরা চিহ্নিত করি, একটা হচ্ছে কি গ্রস রিজার্ভ আর একটা হচ্ছে কি BPM-6 মেথডের রিজার্ভ বলে, যেটা IMF এর প্রেসক্রিপশনে যেটা ম্যানুয়াল অনুযায়ী হয়। সেক্ষেত্রে বাংলাদেশের রিজার্ভ এখন আগের যে $24 বিলিয়ন ছিল গ্রস রিজার্ভ, সেটা এখন অলমোস্ট $30 বিলিয়ন ছাড়িয়ে গেছে। পাশাপাশি BPM মেথডে যেটা আমাদের 19 বিলিয়ন থেকে 20 বিলিয়ন ছিল, সেটা এখন অলমোস্ট $27 বিলিয়ন কাছাকাছি। এক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে, আমরা দেখেছি সেটাতে এক্সপোর্টও একটা ভূমিকা রেখেছে, তো তন্মধ্যে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে সেটা হচ্ছে কি আমাদের প্রবাসীদের যে রেমিটেন্স, সেটা রিজার্ভ বাড়ার ক্ষেত্রে। গত বছর এসেছিল আমাদের সেপ্টেম্বরের পরে ভালো একটা রেমিটেন্সের ফ্লো হয়েছিল, সেক্ষেত্রেও দেখেছি আমাদের $24 বিলিয়ন মতো রিজার্ভ এসেছিল গত বছর। কিন্তু এই বছর দেখেন জুলাই থেকে জুন পর্যন্ত আমরা যদি রিজার্ভ হিসাব করি, সেক্ষেত্রে $30 বিলিয়ন ছাড়িয়ে গেছে। তো এটা শুধুমাত্র সম্ভব হয়েছে সরকারের বেশ কিছু পদক্ষেপের কারণে হয়েছে। বিশেষ করে আমি বলবো, বাংলাদেশে যে আমাদের প্রবাসীরা যে ভাইরা যে সমস্যার সম্মুখীন হতো, সেটা হচ্ছে কি এয়ারপোর্টে বিরাট একটা হ্যাসেল হতো তাদের। সেক্ষেত্রে বাংলাদেশ সরকার, নতুন সরকার এসে ওখানে একটা হেল্প ডেস্ক করেছেন রেমিটেন্স যোদ্ধাদের জন্য। এটার জন্য আমরা বেশ কিছু ইনিশিয়েটিভ নিতে পারি। দেখেন, আমাদের প্রবাসীদের জন্য এই সরকার আসার পরে বেশ কিছু ইনিশিয়েটিভ অলরেডি নিয়েছে। পাশাপাশি আমরা যদি এমন কোনো ইনিশিয়েটিভ নিতে পারি, ফর এক্সাম্পল, প্রবাসীরা এখনও বৈধ চ্যানেল এবং অবৈধ চ্যানেলে কিছু রেমিটেন্স আসতেছে, সেটা আমরা 2024-এর পর থেকে দেখলাম ওরা বৈধ চ্যানেলে প্রচুর রেমিটেন্স পাঠাচ্ছে। কেন পাঠাচ্ছে? এটা বাংলাদেশের প্রতি তাদের ভালোবাসার কারণে পাঠাচ্ছে, দেশের প্রতি দায়িত্ব থেকে পাঠাচ্ছে। দেখেন, আগে আমরা শুনতাম বাংলাদেশের মানুষ এক সময় বিরূপ ধারণা পোষণ করতো, কারণ বাংলাদেশে ওরা রেমিটেন্স পাঠাচ্ছে কিন্তু এটা আবার দুর্নীতির মাধ্যমে এটা দেশের বাইরে চলে যাচ্ছে, সেটাও আমরা দেখেছি। কিন্তু এখন দুর্নীতিটা অনেক কমেছে, সেটা আমরা বলতে পারি। দেশের বাইরে যে ফরেন কারেন্সি চলে যাওয়া, সেটা অনেক কমেছে। পাশাপাশি যে জিনিসটা আমরা করা যেতে পারে, রেমিটেন্স বাড়ানোর জন্য বেশ কিছু ইনিশিয়েটিভ নিতে হতে পারে। ফর এক্সাম্পল, একটা ইনিশিয়েটিভ নিতে পারি আমরা, না সেই ইনিশিয়েটিভ প্রসঙ্গগুলো আমরা একটু পরে আসবো, কিন্তু এই যে রেমিটেন্সের এখন যে অবস্থা আছে, এটাকে ধরে রাখা এবং এটি বাড়ানোর প্রশ্নে রাষ্ট্রের যে দায়িত্ব বা করণীয়, সেই জায়গাগুলো তো রাষ্ট্র করবে বা সরকার সেটি করবে, আরো অনেক কিছু করতে পারে। কিন্তু এই জায়গাতে ব্যাংক কিংবা আর্থিক প্রতিষ্ঠানগুলোরও যে একটা দায়িত্ব রয়েছে, সেই দায়িত্বের জায়গাগুলো আপনি কিভাবে দেখেন? ফার্স্ট যে কাজ যে করতে, অ্যাওয়ারনেস প্রোগ্রাম ক্রিয়েট করা। আমাদের গ্রামে গঞ্জে আমাদের যেসব ব্রাঞ্চ আছে, আমাদের যেসব রেমিটেন্স বেস যেসব এরিয়া আছে, সেই সব এরিয়ায় আমাদেরকে আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করতে পারি। ফর এক্সাম্পল, আমরা বাংলাদেশ ব্যাংকের নেতৃত্বে সমস্ত ব্যাংক বিলে ওইসব জায়গায় আমরা রেমিটেন্স ফেয়ার করা যেতে পারে, রুট শো হতে পারে। পাশাপাশি আরেকটা ইনিশিয়েটিভ সরকার নিতে পারে, সেটা বাংলাদেশের যেসব মিশন দেশের বাইরে আছে, ওইসব এরিয়াতে ওইসব দেশে যারা বিদেশিরা আমাদের বাংলাদেশিরা আছেন, কাজ করছেন,
তাদের একটা অ্যাসোসিয়েশন তৈরি করতে পারেন। সেই অ্যাসোসিয়েশনের লিডারশিপ রোল থাকতে পারে। সেই অ্যাসোসিয়েশনের সাথে মিশনের সবসময় যোগাযোগ থাকবে। মিশন প্রতি 6 মাস পর অথবা 3 মাস পর পর ওখানে প্রোগ্রাম করবে, তাদেরকে ডাকবে, তাদের মধ্যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম ক্রিয়েট করবে এবং এইসবের মাধ্যমে তাদেরকে হয়তো ওখানে একটা যারা রেমিটেন্স পাঠায় লয়ালিটি কার্ড, রেমিটেন্স লয়ালিটি কার্ড হতে পারে। সেই কার্ডের মাধ্যমে দেশের মধ্যে এসে সারা বিভিন্ন বেনিফিট সে একটু গুরুত্ব পাবে। তো এইসব ইনিশিয়েটিভ যখন নেবে সরকার নেবে, তখন দেখা যাবে কি ওরা আর অবৈধ চ্যানেলে আর রেমিটেন্স পাঠাবে না, বৈধ চ্যানেলে। এখন দেখেন আপনি ইতিমধ্যে দেখেন 1 বছরের মধ্যে 6 বিলিয়নের উপরে রেমিটেন্স কিন্তু গ্রো করেছে। তাদেরকে যদি আপনার জমি রেজিস্ট্রেশন কস্টে একটু যদি তাদেরকে ছাড় দেওয়া যেতে পারে, তাদের রেমিটেন্সের কাগজপত্র দিলে, ফ্ল্যাট কিনলে সেক্ষেত্রে কিছুটা ছাড় দেওয়া যেতে পারে, তাহলে সেক্ষেত্রে ওই ফ্ল্যাটের যারা ব্যবসা করে, ডেভেলপারের যারা ব্যবসা, তাদের ব্যবসাও কিন্তু ভালো হবে। এটা একটা ইকোনমিক সাইকেলের মধ্যে তখন তারা থাকবে, একটা গতি আসবে, ইকোনমিক অর্থনীতির গতি আসবে। জি ডক্টর ইমতাজউদ্দিন, আমরা একটা বিরতিতে যেতে চাই, তবে আপনার আলোচনার সূত্র ধরে এই প্রশ্নটি রেখে যায়। আপনি যথার্থই বলেছেন যে বৈধ পথে প্রপার চ্যানেলে এই রেমিটেন্স পাঠানোর প্রক্রিয়াতে কিভাবে উৎসাহ দেয়া যায় প্রবাসীদের, সেই পথে নিশ্চয়ই সরকার আরও বেশি ভাববে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে হুন্ডি বা আনলফুল ওয়েতে যে রেমিটেন্স বা অর্থ যে প্রবাসীরা পাঠায়, সেক্ষেত্রে তাদের অন্যতম যুক্তি হলো সেখানে তারা রেট বেশি পায় বা অর্থটা বেশি পায়। এই জায়গার মধ্যে একটা সমন্বয় করার কথাই বিশেষজ্ঞরা বলে। আপনি কি পরামর্শ রাখবেন এই প্রশ্নের উত্তর আমরা শুনবো, তবে বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠান। নিচ্ছে ছোট্ট বিরতি, সঙ্গী থাকুন। দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি ইসলাম ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠানের। সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। যে বিষয়টি নিয়ে আজকে সম্মানিত আলোচক ডক্টর মোহাম্মদ ইমতাজউদ্দিনের সাথে আলোচনা, দেশের রিজার্ভ বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ কর্মপন্থা, কিভাবে এটি বাড়ানো যায়, কিভাবে স্থিতিশীলতা আনয়ন করা যায় এবং প্রবাসী সহ যারা রিজার্ভ বাড়ানোর প্রশ্নে কাজ করেন তাদের মধ্যে কিভাবে আরও বেশি পেশাদারিত্বমূলক আচরণ বা দায়িত্বশীলতা তৈরি করা যায়। আমরা যে প্রশ্নটি ডক্টর মোহাম্মদ ইমতাজউদ্দিন আপনার কাছে রেখে যাওয়া, যে আসলে যারা হুন্ডিতে পাঠান বা অবৈধ পন্থায় পাঠান, সেক্ষেত্রে তাদের কারণ কিংবা যুক্তি হলো তারা বেশি অর্থ পান। তো এই জায়গাতে এই প্রবণতাটাকে সরকার যদি পরিবর্তন করতে চায়, তাহলে সরকার এখন যে উপায়গুলো গ্রহণ করছে এগুলো কি যথার্থ আছে, নাকি আরও কিছু উপায় গ্রহণ করতে হবে? ডলার রেটটাকে ধরে রাখার জন্য ব্যাংকিং চ্যানেল থেকে বেশ কিছু ডলার কিনেছেন বাংলাদেশ ব্যাংক। এটা একটা ইনিশিয়েটিভ কিন্তু সরকার নিয়েছে, শুধুমাত্র ডলার রেটটা যাতে ধরে রাখতে পারে। পাশাপাশি দেখেন আরেকটা সরকার কাজ করে, সেটা ব্যাংকগুলা করে। বাংলাদেশ ব্যাংক 2.5% ক্যাশ ইনসেন্টিভ দেয়। পাশাপাশি ব্যাংকগুলাকেও, এটা ম্যান্ডেটরি না, 2.5% আরও ক্যাশ ইনসেন্টিভ দেওয়ার কথা তাদের সিএসআর ফান্ড থেকে। সেটাও চাইলে ব্যাংক দিতে পারে, তাহলে 5 টাকা সে অতিরিক্ত পায় প্রতি ডলারে, 5 টাকারও বেশি। কারণ এখন ডলার রেট অলমোস্ট 122 টাকার উপরে। যদি আমি বৈধ চ্যানেলে পাঠাই 122 টাকা 50 পয়সা পাই, তাহলে সেক্ষেত্রে সে পাচ্ছে অলমোস্ট 27 টাকা 28 টাকার উপরে সে প্রতি ডলারে পাচ্ছে। পাশাপাশি সরকার আরেকটা ইনিশিয়েটিভ নিতে পারে, ব্যাংকগুলোর মাধ্যমে যেসব এক্সচেঞ্জ হাউসগুলো ডলার মাধ্যমে বিদেশিরা টাকা পাঠায় বাংলাদেশে, সেখানে একটা ট্রান্সফার ফি আছে, তাদের ফি। এই ফিতে যদি দেখেন আমাদের বাংলাদেশে, আপনি এটা খুব ইন্টারেস্টিং ইস্যু, আমরা দেখি যে ব্যাংকের ক্রেডিট কার্ড ইউজ করছে, সে ব্যাংকের ক্রেডিট কার্ড সেল করার জন্য তারাও কিছু কন্ট্রিবিউট করে, ব্যাংকও কন্ট্রিবিউট করে। সেম টিউনে যদি আমি চিন্তা করি এক্সচেঞ্জ হাউসগুলোর সাথে যদি রেমিটেন্স যেসব চ্যানেল আছে, মানিগ্রাম আছে, ওয়েস্টার্ন ইউনিয়ন আছে, এরা যে ফিটা নেয়, ওই ফিটার যদি কিছুটা পোর্শন ব্যাংকগুলা বেয়ার করে, তাহলে ওই ব্যাংকে সবচেয়ে বেশি রেমিটেন্স যাবে। তো ওভাবে কিন্তু আমরা এরকম ফি বেস একটা কিছু সাপোর্ট দিতে পারি। এক্সচেঞ্জ রেটের একটা সাপোর্ট তো আছে। মানে এই যে স্ট্র্যাটেজির কথা বললেন, এটা খুব চমৎকার একটা স্ট্র্যাটেজি, কিন্তু সেই স্ট্র্যাটেজিগুলো নিয়ে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের নিজস্ব কোনো ভাবনা আছে কিনা? নিজস্ব ভাবনা তো একটা ব্যাংক একভাবে করছে এখন। এটা যদি সেন্ট্রালি করে, সেন্ট্রালি বাংলাদেশ ব্যাংক নির্দেশনা দিল ব্যাংকগুলোকে, তোমরা দেশের বাইরে যেসব চ্যানেল থ্রুতে তোমরা রেমিটেন্স নিয়ে আসছো তাদের সাথে তোমরা বসো, তাদের ফি, তাদের ট্রান্সফার ফিটা একটু কমানোর ব্যবস্থা করো। ওখানে হেল্প ডেস্ক রাখতে হবে, হেল্প ডেস্কের থ্রু তো এই জিনিসগুলা, ইনিশিয়েটিভগুলো নিতে পারে। বিভিন্ন এক্সচেঞ্জ হাউসগুলোর সাথে একটা এগ্রিমেন্টের থ্রুতে এই কাজগুলো হতে পারে। কারণ এখানে দেখেন শুধুমাত্র হয়তো আমাদের অল্প কিছু টাকা আমাদের বিনিয়োগ হিসাবে দেখি, আমি একটা এক্সপেন্ডিচার হিসাবে দেখি না। পাশাপাশি আরেকটা জিনিস দেখেন, আমাদের কিন্তু $5,000 পর্যন্ত যদি রেমিটেন্স বিদেশিরা পাঠায়, তাহলে কিন্তু কোনো ডকুমেন্টস দিতে হয় না। এটা অনেক আগে থেকে ছিল $5,000। সেক্ষেত্রে যদি আমি মনে করেন আমাদের অনেকের এখন ডকুমেন্টের ভয়েও $5,000 বেশি পাঠায় না,
আবার নাইলে ডকুমেন্টস দিতে হয়। সেক্ষেত্রে যদি এটা যুগের প্রেক্ষাপটে আমাদের তো পরিবর্তন হয়েছে, আমাদের দেশ তো অনেক এগিয়ে গেছে, সেক্ষেত্রে যদি $7,000 করা যেতে পারে কিনা, সেরকম $8,000 করা যেতে পারে না, সেটা যদি হয় তাহলে কোনো ডকুমেন্টস লাগতে চায় না, তাই $7,000-8,000 সময়ের প্রেক্ষাপটে অনেক কৌশলিত গ্রহণ করতে হবে। কৌশলে গ্রহণ হবে। তবে আরেকটি বিষয় যে ডক্টর ইমতিয়াজউদ্দিন, এটি নিয়ে নিশ্চয়ই আপনি সেটা স্বীকার করবেন এবং এটি নিয়ে আপনার একটা গঠনমূলক বিশ্লেষণ আমি অন্যান্য বিষয়গুলোর মতো চাই, যে এই রেমিটেন্সের প্রসঙ্গে যে সুযোগ সুবিধাগুলো আছে সেটা বাংলাদেশ ব্যাংক বা ব্যাংকগুলো বা রাষ্ট্র বা সরকার দিয়ে থাকে, এর যে প্রচারণার জায়গাতেও কি আমরা খুব একটা বেশি অর্জন করতে পেরেছি? ব্যাংকগুলো যদি একসাথে, একটা লিড ব্যাংক থাকবে, অন্যান্য ব্যাংকগুলো পার্টিসিপেট করবে, সেক্ষেত্রে ওখানে একটা রেমিটেন্স ফেয়ার হবে, থানাভিত্তিক রেমিটেন্স ফেয়ার হতে পারে, জেলাভিত্তিক রেমিটেন্স ফেয়ার হতে পারে, রোড শো হতে পারে, এগুলোর মাধ্যমে অ্যাওয়ারনেস ক্রিয়েট হবে এবং এটার মাধ্যমে ওই যারা রেমিটেন্স ভাইরা যদি পার্টিসিপেট করতে পারে তারা পার্টিসিপেট করলো, অথবা তাদের প্রিয়জনরা, তাদের পরিবারের লোকজন যদি পার্টিসিপেট করে, ব্যাংক তো জানে কারা কারা রেমিটেন্স বিদেশ থেকে পাঠায়, তাদের পরিবারের সাথে তো একটা সম্পর্ক আছে, সে তাদেরকে নিয়ে আসবে, তাদের সাথে যোগাযোগ করা খুব সহজ। সেক্ষেত্রে কিন্তু সেই ইনিশিয়েটিভটা, অ্যাওয়ারনেসটা যদি প্রোগ্রাম ক্রিয়েট করতে পারে, ডেফিনেটলি ভালো আরও বেশ কিছু। এই বছর হয়তো আমরা কম্পেয়ার টু লাস্ট ইয়ার আমরা $6 বিলিয়ন অতিরিক্ত এসছে, গত বছর এসেছিল $24 বিলিয়ন, এই বছর এসছে 30 বিলিয়নের উপরে। আমি বিশ্বাস করি এরকম বেশ কিছু ইনিশিয়েটিভ যদি এটা $40 বিলিয়ন থেকে $45 বিলিয়ন ছাড়িয়ে যাবে। এর পাশাপাশি আমাদের যে জিনিসটা হয়, রিজার্ভের ক্ষেত্রে শুধুমাত্র রেমিটেন্স একটা পার্ট, বাট যে জিনিসটাতে আমরা এখন কনসেন্ট্রেট করতে হবে সেটা হচ্ছে কি আমাদের এক্সপোর্টের ক্ষেত্রে দেখেন আমাদের এক্সপোর্টের যে ফরেন কারেন্সি যেটা আসে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি আমাদের 84% হচ্ছে আমাদের গার্মেন্টসের ক্ষেত্রে। তো এই এক্সপোর্টের আমাদের গত বছর আমাদের এক্সপোর্ট হয়েছিল, এবছর এক্সপোর্ট হয়েছে $48 বিলিয়ন, কিন্তু আমাদের ইম্পোর্ট হচ্ছে $67 বিলিয়ন মতো। তো এখন $48 বিলিয়ন এগেইনস্টে ইম্পোর্ট হচ্ছে আমাদের বেশি। তন্মধ্যে ওখানে আমাদের ক্যাপিটাল মেশিনারিজ আছে, আমাদের র মেটেরিয়ালসের ইস্যু আছে। তো আপনি দেখেন একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে যে পরিমাণ এক্সপোর্ট হয়, তার $100 মধ্যে অলমোস্ট 65 to 75% বাইরে থেকে আবার ইম্পোর্ট করে নিয়ে আসতে হয়। তাহলে আমার নেট এক্সপোর্ট হচ্ছে কত, 35 to 25% অনলি নেট এক্সপোর্ট। তো এইসব জায়গায় আমাদেরকে কনসেন্ট্রেশনটা আরেকটু বাড়াতে হবে। সেটা আমরা কীভাবে বাড়াতে পারি? সেটা আমরা বাড়াতে পারি আমাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ যেসব আছে, অ্যাক্সেসরিজ ফ্যাক্টরিগুলো বিশেষ করে, ফর এক্সাম্পল আমাদের টেক্সটাইল মিল, স্পিনিং মিল, তারপরে আমাদের র মেটেরিয়ালস, বাটন ফ্যাক্টরি, জিপার ফ্যাক্টরি, এইসব জায়গায় আমাদের ছোট ছোট সিএমএসএমই সেগমেন্ট যেটা আছে ওইটা তৈরি হয়েছে। এটাতে আরো বেশি আমাদেরকে ফোকাস করা দরকার, আরো বেশি সেটাকে এক্সপ্যান্ড করা। মানে এই জায়গাতে তাহলে আমি প্রশ্নটি রেখে যাই বিরতিতে, যেটি আসলে আমার রপ্তানি করতে গিয়ে যে আয় হয়, আমদানি করতে গিয়ে তার একটা বড় অংশ চলে যায়। তো এখানে যে অ্যাক্সেসরিজ অথবা যে মেটেরিয়ালস গুলো প্রয়োজন হয়, তার যে ডোমেস্টিক ইন্ডাস্ট্রি তৈরি করা, এখানে অনেকেই উদ্যোগ নিয়েছেন, কিন্তু এটি আপনি যথার্থই বলেছেন, অনেকেই যারা উদ্যোক্তা এই প্রসঙ্গগুলোতে, তারা বলছে তারা খুব একটা ভালো অবস্থানে নেই বা সুবিধা করতে পারছেন না। এই অবস্থা তৈরি হলো কেন? এর কারণটা খোঁজার চেষ্টা করব, পাশাপাশি কি সমাধান রাখবেন সেই বিষয়টি আমরা শুনবো, তবে বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলাম ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠান। নিচ্ছে আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি ইসলাম ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠানে। সঙ্গে আছি ডক্টর তৌহিদুল হক। দেশের রিজার্ভ, বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে আলোচনা করছি। সম্মানিত আলোচক হিসাবে আছেন ডক্টর মোহাম্মদ ইমতিয়াজউদ্দিন। ডক্টর ইমতিয়াজউদ্দিন, যে প্রশ্নটা আপনার কাছে রেখে যাওয়া, আসলে এই গার্মেন্টস রিলেটেড যে অ্যাক্সেসরিজ অথবা যে মেটেরিয়ালসগুলো প্রয়োজন হয়, তাকে কেন্দ্র করে কিছু ডোমেস্টিক ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে, কিন্তু এই ডোমেস্টিক ইন্ডাস্ট্রিগুলোর যারা উদ্যোক্তা, তাদের অনেকেই বলছেন তারা ভালো নেই অথবা ভালো করতে পারছেন না। এর পিছনে কারণটা কি? এর পিছনে ইনফ্যাক্ট অনেকগুলো কারণ আছে। সেক্ষেত্রে আমাদের দেশের যেসব ইন্ডাস্ট্রি হয়েছে তাদের মনে করেন প্রোডাকশন কস্টটা অনেক ক্ষেত্রে বেশি। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেকে আবার দেশের বাইরে থেকে আনলে সেই প্রোডাকশন কস্টটা, সেই সেম অ্যাক্সেসরিজের প্রাইসটা অনেক কম পড়ে, যে জিনিসটা হচ্ছে। সেক্ষেত্রে আমি যেটা মনে করি সেটা হচ্ছে সরকারকে কিছু ইনিশিয়েটিভ নিতে হবে। সেটা তাদের রেট অফ ইন্টারেস্টের ক্ষেত্রে আমরা একটা ইনিশিয়েটিভ নিতে পারি, যে তাদের এইসব ব্যাকওয়ার্ড লিঙ্কেজের ডিম এক্সপোর্টার যারা আছে তাদের ক্ষেত্রে, তারা যদি ইন্ডাস্ট্রি করে, ছোটো ছোটো ইন্ডাস্ট্রি করে, তাদের ক্ষেত্রে আমরা হয়তো বাংলাদেশ ব্যাংকের যে রিফাইন্যান্স যে এইসব ইস্যু আছে, ওখান থেকে যদি তাদেরকে আমরা লেন্ডিং করতে পারি, তাহলে তাদের ফাইন্যান্সিয়াল কস্টটা অনেক কমে যাবে। সেই রকম একটা ইনিশিয়েটিভ হতে পারে। তাদেরকে আমরা অনেক ক্ষেত্রে দেখেছি, আমরা এগ্রি সেক্টরকে ইমপ্রুভ করার জন্য আমরা ট্যাক্সের একটা ছাড় দিয়েছিলাম। সেম টিউনে যারা ব্যাকওয়ার্ড লিঙ্কেজের এরকম এক্সপোর্ট বেস, ডিম এক্সপোর্ট বেস ইন্ডাস্ট্রি, ছোটো ছোটো ইন্ডাস্ট্রি করবে, তাদেরকেও আমরা কিন্তু এরকম একটা ছাড় দিতে পারি। পাশাপাশি আমি যে জিনিসটা মনে করি,
ফরেন কারেন্সি রিজার্ভের ক্ষেত্রে শুধুমাত্র আরএমজির উপর এক্সপোর্ট 84% যেটা আছে, বাকি 16% হচ্ছে আমাদের অন্যান্য সেক্টর থেকে আসে। দেখেন আমাদের বাংলাদেশে একসময় জোট ইন্ডাস্ট্রি বিরাট একটা ভূমিকা রাখতো এক্সপোর্টের ক্ষেত্রে, সেটা কিন্তু এখন নাই বললেই চলে, ইন্ডাস্ট্রিগুলো বন্ধ হয়ে গেছে। সেক্ষেত্রে একটা ইনিশিয়েটিভ নিয়ে যেতে পারে, আমাদের চিনি শিল্পগুলোকে আমরা চালু করতে পারি আবার পুনরায়। পাশাপাশি আমাদের চামড়া শিল্প, সেটাও অনেক ক্ষেত্রে নষ্ট হয়ে গেছে, সেটাকে আমরা আবার টার্নারাউন্ড করাতে পারি। আমাদের চিংড়ির একটা বিরাট একটা এক্সপোর্ট হতো দেশের বাইরে, তারপর আমাদের ভেজিটেবল এক্সপোর্টের পরিমাণটা আমরা বাড়াতে পারি। এবং দেখেন আমাদের দেশে কিন্তু এখন অনেক কিছু প্লাস্টিক ইন্ডাস্ট্রিও দেশের বাইরে যাচ্ছে, প্লাস্টিক প্রোডাক্টও যাচ্ছে দেশের বাইরে। গার্মেন্টসের যে অ্যাক্সেসরিজের যে প্রসঙ্গগুলো, এটি নিয়ে কি বায়ার্সদের পক্ষ থেকে কোনো প্রি রিকুইজিশন থাকে কিনা ইন টার্মস অফ কোয়ালিটির প্রশ্নে? এইটার ক্ষেত্রে কোয়ালিটির প্রশ্নে একটা থাকে গার্মেন্টসের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে ওরা স্পেসিফিক ওয়েতে বলে দেয় যে এই ফেব্রিক্স এই জায়গা থেকে অরিজিন, ওইটা বাইং হাউসদের সাথে একটা করা থাকে। তবে সেক্ষেত্রে বাংলাদেশ যে জিনিসটা করতে পারে, দেখেন তো আপনারা আমাদের অলরেডি আমেরিকাতে আমাদের হিউজ এক্সপোর্ট হয়, সেখানে হয়তো এখন একটা 20% আমাদের এখন শুল্ক বসিয়ে দিয়েছেন ওনারা। সেম টিউনে আমরা যদি শুল্কের মাধ্যমে সেটা যদি আমরা কম্পিটিটিভ করতে পারি মার্কেটটাকে, তাহলে আমাদের দেশীয় শিল্পকে বাঁচাতে গেলে হয়তো আমাদের যারা ইম্পোর্ট বেস, যারা ইম্পোর্ট করে যে র মেটেরিয়ালসগুলো নিয়ে আসতেছে, সেম টিউনে যদি সেম প্রোডাক্ট যদি আমরা বাংলাদেশে থাকে, সেক্ষেত্রে যদি আমরা শুল্কের মাধ্যমে সেটা আমরা ব্যালেন্স করতে পারি। আরেকটি প্রসঙ্গ, যেটি রেমিটেন্সের প্রসঙ্গটিতে আরেকটু ফিরে যেতে চাই, এক্সপোর্টের প্রসঙ্গ নিয়ে তো আমরা আলোচনা করলাম। অনেকেই বলছেন যে আসলে সরকার যে স্ট্র্যাটেজিক তার যে ভিউ বা রিভিউর প্রেক্ষাপটে রেমিটেন্সের প্রবাহ বাড়ানোর জন্য একটা স্ট্র্যাটেজিক যে প্ল্যান হিসেবে একটা রেমিটেন্স হাবের প্রসঙ্গ একটা সে চিন্তা করতে পারে। সেখানে বলছে যে কোন দেশ থেকে বেশি রেমিটেন্স আসে, কোথায় বেশি বাংলাদেশি ভাই বা বোনরা কাজ করছেন, এই বিষয়গুলোকে, ফ্যাক্টরগুলোকে চিন্তা করে একটা হাবের মতো করে বা একটা প্ল্যাটফর্ম ডেভেলপ করে সেটাকে আরো বেশি বিস্তৃত করা, এটা পরিচালনার ক্ষেত্রে আমরা সফলতা দেখাতে পারবো কিনা, এটাই হলো প্রশ্ন। পরিচালনার ক্ষেত্রে ডেফিনেটলি সফলতা দেখানো যাবে, কারণ হচ্ছে দেখেন এখানে আমাদের সদ ইচ্ছা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ইস্যু। যারা এত কষ্ট করে দেশের বাইরে গিয়ে রেমিটেন্স পাঠায়, তাদেরকে কিন্তু মূল্যায়ন করে না। অথচ আমরা দেখি এটা, আমরা শিক্ষিত মানুষরা সাধারণত রেমিটেন্স খুব কম পাঠায় আমাদের দেশে, অথচ তারাই বাংলাদেশের সাবসিডি নিয়ে পড়াশোনা করে দেশের বাইরে গেছেন, কিন্তু তারা বাংলাদেশের রেমিটেন্স পাঠাচ্ছেন না। আমাদের রেমিটেন্স পাঠাচ্ছেন যারা ওখানে খেটে খাওয়া মানুষ, যেখানে খুব অল্প টাকায় বেতনে চাকরি করে এবং কঠোর পরিশ্রম করে, তারাই কিন্তু আমাদের এখানে রেমিটেন্স পাঠাচ্ছে। অথচ বাংলাদেশের মিশনগুলোতে এইরকম কিছু দরদি মানুষ থাকতে হবে, যারা মানবিক মূল্যবোধ বুঝে, মানবিকতার দিক দিয়ে তাদেরকে যদি দেখে, ডেফিনেটলি এটা টার্ন করা কোনো এটা সময়ের ব্যাপার শুধুমাত্র। আপনি যেমনটি বলছেন যে অনেক দেশ আছে তারা তার নিজের দেশের কর্মীদের বা নিজের দেশের নাগরিকদের যত্নশীল মনোভাব নিয়ে কাজ করে তারা কিন্তু এই পরিস্থিতি পরিবর্তন করতে পেরেছে। সেই প্রসঙ্গ ধরে তাদের যে কর্মকাণ্ড বা কর্মপন্থা আমাদের জন্য অনুসরণযোগ্য হতে পারে, বা আমরা নিজেরও একটা মডেল ডেভেলপ করতে পারি। আমরা একদম শেষের দিকে শুধু শেষ মন্তব্য খুব ছোট্ট করে আপনার কাছ থেকে শুনবো যে এই যে রেমিটেন্সের রিজার্ভ যে বাড়ানো, রেমিটেন্সের প্রসঙ্গ, এক্সপোর্টের যে ইস্যুগুলো, এই ইস্যুতে সরকার এই স্বল্প মেয়াদে এবং দীর্ঘমেয়াদে কি করতে পারে, যদি একেবারে কি পয়েন্টসের আলোকে বলেন? রিজার্ভ বাড়ানোর জন্য আমাদের আরো বেশ কিছু ইনিশিয়েটিভ আছে। এটা আমাদের রেমিটেন্স এক্সট্রা ফ্যাক্টর আছে, আমাদের এক্সপোর্ট আছে, আমাদের ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আছে, যেটার জন্য আমি বিনিয়োগ বোর্ডকে ধন্যবাদ জানাচ্ছি। উনি যে বিনিয়োগ সম্মেলন যেটা করেছে, এটা প্রতি বছরই করা উচিত। এটা ইভেন্চুয়ালি আমি মনে করি 6 মাস পর পর করা উচিত বিনিয়োগ সম্মেলন। বিনিয়োগ সম্মেলন শুধু আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এটা এখানেই করলে হবে না, এটা দেশের বিভিন্ন জায়গায়, যেসব জায়গা থেকে আমাদের কাছে বিনিয়োগ আসতে পারে, সম্ভাব্য দেশগুলোতে গিয়ে আমরা আমাদের অ্যাওয়ারনেস ক্রিয়েট প্রোগ্রাম করতে। ডক্টর ইমতাজউদ্দিন, এই যে প্রসঙ্গগুলো আপনি বলছিলেন যে মাধ্যমগুলো রিজার্ভ বাড়ানোর, সেক্ষেত্রে আমরা এখন ট্যুরিজমের একটি প্রসঙ্গ দেখি, বিভিন্ন দেশ এই সেক্টরটাকে ডেভেলপ করে সেখান থেকে তারা রেভিনিউ করছে। আমার তো সেই ন্যাচারাল রিসোর্স অথবা আমার তো সেই সাইড আছে, আমরা পারছি না কেন? ট্যুরিজম সেক্টরে যিনি কাজ করছেন ওনাকে বেশ কিছু ইনিশিয়েটিভ নিতে হবে। ফর এক্সাম্পল, আমাদের বাংলাদেশে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত হচ্ছে আমাদের কক্সবাজার। এইটাকে আমরা ভালো মতো নার্সার করতে পারছি না। তো এটাকে যদি আমরা একটু ভালো ইনিশিয়েটিভ নিই, এটার উপর যদি আমরা ভালো কাজ করি, পাশাপাশি আমাদের রাঙ্গামাটি আছে, বান্দরবন আছে, খাগড়াছড়ি আছে, সুন্দরবন আছে, বেশ কিছু আমাদের আপনার টুরিস্ট স্পট আছে, এগুলোকে আমরা কাজে লাগাতে পারছি না। এখান থেকে কিন্তু আমরা যদি বাইরে অ্যাওয়ারনেস প্রোগ্রাম ক্রিয়েট করে এইসব জিনিস যদি আমরা বাইরের মানুষকে আমরা দেখাতে পারি, তাহলে ওখানেও কিন্তু ভালো একটা
আমাদের ফরেন কারেন্সি আসবে বলে আমি মনে করি। হ্যাঁ, এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ ডক্টর মোহাম্মদ ইমতিয়াজউদ্দিন। আপনি যে পরামর্শগুলো এবং একই সাথে কোন কোন জায়গাগুলোতে কাজ করলে আমার রিজার্ভ বা একটা রেভিনিউ বাড়বে রাষ্ট্রের, সেই প্রসঙ্গগুলো আপনি উল্লেখ করে বললেন। আপনাকে এই আজকের আলোচনায় অংশ নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আজকের মতো ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠানটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।